গুম থেকে নাগরিকদের রক্ষা করতে আন্তর্জাতিক কনভেনশনে সই করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় এই সনদে স্বাক্ষর করেন তিনি। এ সময় উপদেষ্টারা করতালির মধ্য দিয়ে ডক্টর ইউনূসকে স্বাগত জানান। মুহূর্তটিকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছেন ডক্টর ইউনূস। জোরপূর্বক গুমের শিকারদের জন্য আন্তর্জাতিক দিবসের একদিন আগে এই কনভেনশনটি স্বাক্ষরিত হলো। জোরপূর্বক গুম হওয়া থেকে সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন ICPPED জাতিসংঘের একটি আন্তর্জাতিক মানবাধিকার সনদ। জোরপূর্বক গুম মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আন্তর্জাতিক আইনে সংজ্ঞায়িত করা হয়েছে। কনভেনশনটি 2006 সালের 20 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। 2010 সালের 23 ডিসেম্বর থেকে এটি কার্যকর হয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে কারো সঙ্গে সুসম্পর্ক চায় না বিএনপি। সকালে গুলশান অফিসে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর একথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভীর দাবি, আওয়ামী লীগ নেতারা বিদেশে বসে নানা ষড়যন্ত্রে লিপ্ত। এক যুগেরও বেশি সময় পর বিএনপি কার্যালয়ে রুশ রাষ্ট্রদূত। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির নেতাদের সঙ্গে প্রায় 1 ঘণ্টা ধরে চলে রুশ রাষ্ট্রদূতের আলোচনা। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশ ও জনগণের স্বার্থ প্রাধান্য দিয়ে মৌলিক বিষয়গুলোতে কিভাবে কাজ করা যায় কথা হয়েছে সেই বিষয়ে। এছাড়া নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপির অবস্থানও জানতে চেয়েছেন রুশ রাষ্ট্রদূত। ইতিমধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করেছি, যত শীঘ্রই একটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা যাবে। আমরা কোনো টাইম ফ্রেম জানতে চাইছি, আমরা কোনো টাইম ফ্রেম বলিনি। আমরা বলেছি এটা আমরা সরকার, বর্তমান ইন্টারিম সরকারকে আমরা সমর্থন দিচ্ছি, তাদের যে কার্যক্রমে আমরা পূর্ণ সমর্থন দিচ্ছি। অন্যদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, দুদক সহ প্রশাসনের যেসব কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের হয়ে কাজ করেছে তাদেরও আইনের আওতায় আনতে হবে। হাসিনা লীগের ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনও বহাল আছে এবং বড় ধরনের নাশকতার চক্রান্ত এঁটে যাচ্ছে। প্রশাসন সহ রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে স্বৈরাচারের দোষর মুক্ত করতে হবে। দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে। অবিলম্বে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এখন সময় এসেছে গত 16 বছর যারা নির্যাতন চালিয়েছেন তাদের প্রকৃত তালিকা করে বিচার করা। এছাড়া বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর 5 দিনের কর্মসূচি একদিনে নামিয়ে শুধু 1 সেপ্টেম্বর পালনের সিদ্ধান্ত জানান রিজভী। বলেন, সেই টাকা দেয়া হবে বন্যা দুর্গতদের সহায়তায়। রিলিফ যে সংগ্রহ কমিটি তাদের কাছে আমরা এটা দান করব। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাকা দিয়ে ভোট কেনা যায় কিন্তু জনগণের আস্থা পাওয়া যায় না, এমন মন্তব্য করেছেন গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর কামাল হোসেন। সংগঠনের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। ডক্টর কামাল হোসেন বলেন, যারা টাকা দিয়ে নির্বাচন করে ক্ষমতায় আসে এবং মন্ত্রী হয় তাদের একসময় দেশ ছেড়ে পালাতে হয়। যারা লুটপাট করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য জনগণের প্রতি আহ্বান জানান ডক্টর কামাল হোসেন। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তারা পরীক্ষিত লোক। মানুষের আস্থা অর্জন করেছেন টাকা পয়সা দিয়ে না, মানুষের অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এইটাই প্রমাণ করে যে আমাদের মানুষ একটা পরিবর্তন চাচ্ছে। তো এদেরকে আমরা সহযোগিতা করবো। যতদিন এরা যারা যে লোকগুলো এসছেন এরা পরীক্ষিত লোক, ভালো লোক, এবং এরা যে কথাগুলো বলছেন এটা থেকে আমরা উৎসাহিত হচ্ছি। তো আমরা লেগে থাকি যে শুধু এদের কথা না, এরা যেন সেই যেটা বলছেন সেটা যেন করেন। নির্বাচন কমিশন স্বাধীন হলেও অনুগত লোকদের নিয়োগ দিয়ে সাবেক আওয়ামী লীগ সরকার ভোটাধিকার হরণ করেছে বলছেন বিশ্লেষকরা। তাদের মতে 2014 সালের একতরফা নির্বাচন, 18 সালের রাতের ভোট, 24 সালের ডামি ভোটে ইসি সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করেছে। তারা বলছে, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার সংস্কার করা ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। দেশের ইতিহাসে একতরফা নির্বাচনের সবচেয়ে বড় নজির 10ম জাতীয় নির্বাচন। আওয়ামী লীগ ও তাদের শরিকরা ভোটের আগেই 153 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে দিনের ভোট রাতে করে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এই নিয়ে দেশ বিদেশে সমালোচনা হলেও পাত্তা দেয়নি হুদা কমিশন। গত জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপিবিহীন ডামি ভোট হয়। সারাদিন ভোটার উপস্থিতি কম থাকলেও 41% কাস্টিং দেখিয়ে সবাইকে অবাক করে দেয় বর্তমান নির্বাচন কমিশন। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের আস্থাভাজনদের দিয়ে কমিশন গঠন হয়েছিল। নির্বাচন থেকে জনগণকে দূরে সরিয়ে নিয়ে গেছে আওয়ামী লীগ ও তাদের অনুগত কমিশন। এই নির্বাচনগুলোকে আমরা কখনোই বিশ্বাসযোগ্য বলতে পারি না, এবং এর বড় কারণটা হচ্ছে যে নির্বাচন কমিশন তাদের যেভাবে দায়িত্ব পালন করার কথা, যে স্বাধীনভাবে যতটা বিশ্বস্ততার সঙ্গে আস্থা নিয়ে কাজ করার কথা, সেই আস্থাটা তারা ধরে রাখতে পারে না। যাদেরকে নিয়োগ দিয়েছে তারাই মধ্যরাতে ভোট করেছে এবং একতরফা নির্বাচন করেছে। এগুলো কোনো নির্বাচনই নয়, তো এই সরকারই এইসব ব্যক্তিদেরকে নিয়োগ দিয়েছে, তাই সরকারের মূল দায়িত্ব, এবং যারা এই অন্যায় করেছে তারাও অবশ্যই দায়ী। নির্বাচন কমিশন গঠনের আইনকে ত্রুটিপূর্ণ বলছে বিশ্লেষকরা। এ আইনের আমূল পরিবর্তনের পরামর্শ তাদের। এমন কিছু লোককে দিয়ে এটা পুনর্গঠন করতে হবে যাদের দেশের প্রতি, জনগণের প্রতি, গণতন্ত্রের প্রতি, নির্বাচনের প্রতি এক ধরনের দায়বদ্ধতা আছে, কোনো দলের প্রতি না, কোনো ব্যক্তির প্রতি না। ওই নির্বাচন কমিশন নিয়োগ আইনটাতে পরিবর্তন আনতে হবে এবং স্বচ্ছতার ভিত্তিতে কমিশনে নিয়োগ দিতে হবে সঠিক ব্যক্তিদেরকে, সাহসী ব্যক্তিদেরকে, এবং এই যে যারা নিরপেক্ষ সেই সব ব্যক্তিদেরকে নিয়োগ দিতে হবে। নির্বাচন কমিশনকে সত্যিকার অর্থে সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতার একক কেন্দ্রীকরণ বন্ধে সংবিধান পুনর্লেখন জরুরি বলে মনে করেন রাষ্ট্র ও রাজনীতি বিশ্লেষক ডক্টর আলী রিয়াজ। এছাড়া আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক সংস্কার কাজ যেন বন্ধ না হয় সেদিকেও নজর রাখতে বলছেন তিনি। সকালে সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজির সংবাদ সম্মেলনে এ মূল্যায়ন তার। ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। সারা দেশে বইছে পরিবর্তনের হাওয়া। নানা পর্যায় থেকে আসছে সরকার, রাষ্ট্র, অর্থনীতি, সংবিধান সহ নানা ক্ষেত্রে সংস্কারের পরামর্শ। এই প্রেক্ষাপটেই সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আয়োজনে বক্তব্য রাখেন ডক্টর আলী রিয়াজ। জানান, দেশে ক্ষমতার বিকেন্দ্রীকরণ দরকার। সংবিধান সংশোধনের সুযোগ না থাকায় পুনর্লিখন জরুরি। এই সংবিধান সংশোধনের উপায় সীমিত, কারণ 1/3 অফ দ্য কনস্টিটিউশনকে বেসিক স্ট্রাকচারে ইনক্লুড করার কারণে আপনি একটা সংবিধানের 1/3 হাতি দিতে পারবেন না। এবং 1/3 মানে কি? এর মধ্যে এমন সব বিষয় আছে যেগুলি আপনি না সরালে আসলে কোনো অবস্থাতেই কিছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। সে কারণে পুনর্লিখন শব্দটা। ছাত্র জনতার আন্দোলনের ফলে অন্তর্বর্তী সরকারের হাতে রাষ্ট্র সংস্কারের যে কাজ শুরু হয়েছে তা অব্যাহত রাখার উপর জোর দেন তিনি। ধরুন কথার কথা, এই 3 মাসে যদি দায়িত্বে পরিবর্তনও ঘটে, রাষ্ট্র পুনর্গঠনের কাজ কিন্তু বন্ধ করা যাবে না। মানবাধিকার ও গুরুতর আইন লঙ্ঘনের ভুক্তভোগীদের বিচার নিশ্চিত করা, তাদেরকে ভুক্তভোগীদেরকে সুবিচার দিতে হবে, এটা করতে হবে যেই সরকারই আসুক। এ সময় বাংলাদেশ প্রশ্নে ভারতীয় গণমাধ্যম বিভ্রান্তিকর খবর দিচ্ছে উল্লেখ করে দেশের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্বের কথাও তুলে ধরেন ডক্টর আলী রিয়াজ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2021 সালে ব্রাহ্মণবাড়িয়ায় মোদি বিরোধী বিক্ষোভে জহিরুল ইসলাম নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 54 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও 300 জনকে। নিহতের ভাই বাবুল মিয়া বাদী হয়ে বুধবার রাতে এ মামলা দায়ের করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বলা হয়, 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর প্রতিহত করতে বিক্ষোভ মিছিলের ডাক দেয় হেফাজতে ইসলাম। এ সময় জহিরুল ইসলাম বিক্ষোভ মিছিলে যোগ দেন। তাদের প্রতিহত করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আসামিরা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান জহিরুল। নতুন মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, জিয়াউল আহসান ও সাদেক খানকে 5 দিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত। সকালে সিএমএম আদালত এই আদেশ দেন। এর আগে নিরাপত্তার স্বার্থে সকালেই সালমান এফ রহমান সহ 4 জনকে আদালতে নেওয়া হয়।
জানা যায়, ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এর আগে মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আদাবর থানায় করা রুবেল হত্যা মামলায় সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাদেক খানকে আরও 5 দিনের রিমান্ডে নিয়েছে আদালত। শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক এই দুজনকে আজকে বিজ্ঞ আদালতে অন্য একটি মামলায় রিমান্ড শেষে হাজির করা হয়। বিজ্ঞ আদালত এই মামলায় এই দুজনের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রংপুরে ছাত্র আন্দোলনকারী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে গ্রেপ্তার করেছে র্যাব। রাত 1:10 দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছে। মামলায় সাবেক মন্ত্রী টিপু মুন্সি ছাড়াও জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ 17 জনকে আসামি করা হয়েছে। গত 5 আগস্টের পর থেকে টিপু মুন্সি আত্মগোপনে ছিলেন। তৈরি পোশাক খাতের ব্যবসায়ী ও রাজনীতিবিদ টিপু মুন্সি রংপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য। 2018 সালে ওই আসন থেকে টানা 3য় মেয়াদে সংসদ সদস্য হন তিনি। সেবার আওয়ামী লীগ টানা 3য় মেয়াদে সরকার গঠন করলে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পান টিপু মুন্সি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ 3 জনের বিরুদ্ধে প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে দুদকের করা মামলা প্রত্যাহার করা হয়েছে। দুপুরে ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক রবিউল আলমের আদালত দুদকের আবেদনের পর এই আদেশ দেন। এই মামলার অন্য 2 আসামি হলেন বিএনপির সাবেক এমপি আলী আসগর লবি ও সরকারি কর্মকর্তা মাহফুজুল ইসলাম। জানা যায়, 2007 সালে দুদকের তৎকালীন উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন শাহবাগ থানায় মামলাটি করেন। এদিকে অবৈধ সম্পদ অর্জনের মামলা থেকেও খালাস পেয়েছেন মির্জা আব্বাস। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক মোহাম্মদ মাসুদ পারভেজের আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাসের রায় দেন। তথ্য গোপনের অভিযোগে 2007 সালে দুদকের উপপরিচালক মোহাম্মদ শফিউল আলম রাজধানীর রমনা থানায় মামলাটি করেন। বহুবার গ্রেপ্তার হয়েছি, বহু মামলা হয়েছে, ন্যায় বিচার তো দূরের কথা, আমাদেরকে পুলিশের কষ্টকর যে একটা ভ্যান যেটা আছে, আমি আজকের এই সরকারের কাছে আবেদন করব এই ধরনের নিপীড়নমূলক ভ্যানগুলো যেন প্রত্যাহার করা হয়। আদালত চত্বরে জনরোষের মুখে পড়ছেন বিগত সরকারের আটক এমপি মন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। হচ্ছেন শারীরিক হেনস্থার শিকার। এ নিয়ে নানামুখী অভিযোগে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর কথা জানিয়েছে পুলিশ। আর বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, এই বিশৃঙ্খলায় জড়িত বহিরাগত ব্যক্তিরা। শেখ হাসিনা সরকার পতনের পর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগ এবং 14 দলের নেতাকর্মীরা। গ্রেপ্তার হওয়াদের মধ্যে অনেকে আলোচিত এবং বিতর্কিত। তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হচ্ছে। সেসব আসামিদের আদালতে আনলেই ঘটছে অনাকাঙ্ক্ষিত নানা ঘটনা। আসামিকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে ডিম, জুতা, মারা হচ্ছে কিল ঘুষি। বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এজলাসের ভেতরেও। কিন্তু কারা ঘটাচ্ছেন এমন ঘটনা? বিএনপিপন্থী আইনজীবীদের দাবি, আইনজীবীরা নয়, বহিরাগত বিক্ষুব্ধ জনতার রোশনালে পড়ছেন আসামিরা। গুম করেছে, হত্যা করেছে, তাদের লোকজন এখানে চলে আসে, সেটা থাকার দায়িত্ব হলো আইন শৃঙ্খলা বাহিনী, এটা আমাদের না। তবে আমরা আইনজীবীরা কোর্টের ভিতরে কোনো ধরনের যেন কোনো কিছু না, সেই জন্য আমরা সবসময় সচেতন থাকি এবং সেটা করে আসছি। আদালতে আসামিদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব ডিএমপির প্রসিকিউশন বিভাগের। বাড়তি নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় সেনাবাহিনীও। তারপরেও বন্ধ হচ্ছে না আসামি হেনস্থা। তবে পুলিশ বলছে, আসামিদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর তারা। আমাদের যে পুলিশি দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা সহ এবং প্রতিটি ব্যক্তির নিরাপত্তা দেওয়া, সেটি আমরা বিশ্বাস করি আমরা যথাযথ সেটি করতে পারছি এবং সেটি করে যাচ্ছে, এবং আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতা সেটি যথাযথভাবে প্রতিপালন করতে পারবো বলে বিশ্বাস করি। যে ঘটনাগুলো সাম্প্রতিককালে ঘটেছে, একজন সাধারণ আইনজীবীর সামনে আমি বলবো এটা অনভিপ্রেত, এটা অনুচিত। আসুন আমরা যারা এই আইন অঙ্গনে আছি, আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব, যাতে করে একজন মানুষের মৌলিক অধিকার যেন ক্ষুণ্ণ না হয়।
আদালতের পবিত্রতা রক্ষা ও আসামিদের মৌলিক অধিকার যেন ক্ষুণ্ণ না হয় এর জন্য আইনজীবী সহ সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি। নাজমুল সাইদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে বিচারিক আদালতে যোগ দিচ্ছেন অ্যাডভোকেট এহসানুল হক সমাজি। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে নিয়োগ পাওয়ার দুদিনের মাথায় এই সিদ্ধান্ত জানালেন তিনি। সকালে এ নিয়ে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগে চিঠি দিয়েছেন তিনি। এতে জানান, রাষ্ট্রপক্ষের আইনজীবী করায় অন্তর্বর্তী সরকারের প্রতি তিনি কৃতজ্ঞ, তবে পেশাগত মর্যাদা বজায় রাখতে ও ব্যক্তিগত কারণে এ পদে যোগ দিচ্ছেন না। এ অপারগতার জন্য দুঃখ প্রকাশও করেছেন অ্যাডভোকেট সমাজি। 27 আগস্ট তাকে মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়। পরে তার নিয়োগ বাতিলের দাবিতে আদালতে চত্বরে বিক্ষোভ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা যা থাকছে। গাজী টায়ার কারখানা ভেঙে পড়ার শঙ্কায় উদ্ধার কাজ শুরু করা যাচ্ছে না, বিশেষজ্ঞদের ঘটনাস্থল পরিদর্শন। বিসিবি পরিচালকদের দায়িত্ব বন্টন সভা বিকেলে, অপারেশনসে আসতে পারে ফাহিম। নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরের বিভিন্ন এলাকা থেকে নামছে বন্যার পানি। এদিকে ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন জেলার দুর্গত এলাকায় ত্রাণ না পৌঁছানোয় বাড়ছে ওষুধ ও বিশুদ্ধ পানির সংকট। রাতে বৃষ্টি না হলেও পানি ধীরগতিতে নামায় নোয়াখালীর বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুর্ভোগে 8 উপজেলার 22 লাখ মানুষ। দ্রুত পানি সরাতে স্থানীয়রা বিভিন্ন খালের বাঁধ কেটে দিচ্ছে। লক্ষ্মীপুরে এখনও বন্যার ভোগান্তিতে 5 উপজেলার 10 লক্ষাধিক মানুষ। ফেনীতে বেশিরভাগ এলাকার পানি নামলেও খাদ্য, সুপেয় পানি ও বিদ্যুৎ সংযোগ না থাকায় ভোগান্তিতে 3 লাখ মানুষ। জেলায় এ পর্যন্ত 17 জনের মৃত্যুর কথা জানিয়েছে প্রশাসন। কুমিল্লায় 17 উপজেলার মধ্যে 14টি উপজেলায় বন্যা আক্রান্ত। নৌযান সংকট আর রাস্তাঘাট গভীর পানিতে ডুবে থাকায় দুর্গত অনেক এলাকায় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ। কুমিল্লায় বন্যা কবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত রোগ। চর্মরোগ, ডায়রিয়া, কলেরা সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে পানিবন্দী মানুষ। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু ও বয়স্করা। স্বাস্থ্য বিভাগ বলছে প্রতিটি ইউনিয়নে চিকিৎসা সেবা দেয়া অব্যাহত আছে। কুমিল্লার লাকসাম উপজেলার রাজাপুর গ্রাম। নোয়াখালীর সীমান্তবর্তী গ্রামটি প্লাবিত গত 12 দিন ধরে। ঘরবাড়ি, ক্ষেত খামার সব জায়গায় থই থই পানি। লোকালয় থেকে দীর্ঘ সময় বানের পানি না সরায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। চর্মরোগ, ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে নানা বয়সী মানুষ। আমাদের ঘরে অনেকগুলো বাচ্চা আছে, সবগুলারে অসুস্থ হয়ে গেছে পানিবাহিত রোগের জন্য। ওরা সারাক্ষণ পানিতে থাকছে। ময়লা পানি, নোংরা পানি, চুলকাইতে হাত খালাই গেছে, পা খালাই গেছে। জেলার শেষ সীমানায় গ্রামটি হওয়ায় সেখানে পৌঁছাচ্ছে না ত্রাণ। 2-1টি সংগঠন খাবার দিলেও প্রয়োজনের তুলনায় কম। পর্যাপ্ত ওষুধ ও বিশুদ্ধ পানির জন্য বুক সমান পানি ঠেলে যেতে হচ্ছে দূর দূরান্তে। এলাকার স্বেচ্ছাসেবক যারা আছে তারা যায়, একটু দিতে আছে, এগুলি নিয়ে কোনোরকম জীবন জীবিকা নির্ভর করতে আছি আমরা। বুক সমান পানি যেখানে মানুষ আসেই না, তো এখানে শুকনো খাবার যাই আসে, এখানে মেডিকেল টিমের একদমই অভাব। জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে দুর্গত এলাকায় পানিবাহিত রোগের পাশাপাশি আছে সাপে কাটার ভয়। তবে প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও স্পিডবোট নৌকা দিয়ে সেবা দেওয়ার চেষ্টা চলছে। প্রাদুর্ভাব দেখার পসিবিলিটি আছে, সেটা হচ্ছে ডায়রিয়া। সেটার জন্য আমরা অলরেডি কাজ শুরু করেছি। আর সেকেন্ড থিং যেটা হয় সেটা হচ্ছে যে বন্যার পরেই পানিবাহিত যে রোগ, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে চুলকানি যেটা হয় আর কি। কুমিল্লা জেলায় বন্যা কবলিত মানুষের সংখ্যা প্রায় 12 লাখ। আশ্রয় কেন্দ্রে আছে অন্তত 80,000 মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে কুমিল্লা ও ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি কুমিল্লায়, সেখানে আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে পানিবাহিত বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে, তো বিভিন্ন মেডিকেল টিমের পাশাপাশি সেনাবাহিনীর মেডিকেল টিমও সেখানে কাজ করছে। পরিস্থিতি কেমন দেখছেন আসলে এখন?
কুমিল্লার বন্যা পরিস্থিতি কিন্তু অপরিবর্তিত আছে, যদিও বানের পানি গোমতী থেকে বের হওয়া কিছুটা কমেছে, কিন্তু যেসব উপজেলাগুলো প্লাবিত হয়েছে সেগুলো আগের মতোই প্লাবিত আছে। আর বিশেষ করে দক্ষিণ অঞ্চলের যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলো লাকসাম, নাঙ্গলকোট, 14 গ্রাম, মনোহরগঞ্জ, এই জায়গাগুলো কিন্তু এখনো পানিবন্দী হয়ে আছে প্রায় 12 দিন ধরে। সেই সব এলাকায় রোগের প্রকোপ আছে, সেখানে মেডিকেল টিম যাচ্ছে বলে আমরা শুনেছি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে। আর বুড়িচং, ব্রাহ্মণপাড়ার কথা যদি আমি একটু বলি, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, গোমতীর কারণে কিন্তু এখনো প্লাবিত। তবে যেসব জায়গা থেকে কিছুটা পানি নেমে গেছে সেখানে কিন্তু এখন ক্ষতচিহ্ন দেখা দিয়েছে। এখন আমি একটি মাছের খামারে আছি, বুড়িচং উপজেলার কালখারপাড়া এলাকায়, এশিয়া ফিশারিজ। এখানে কিন্তু আমরা যেই পুকুরটি দেখতে পাচ্ছি, এই পুকুরটির শেষ সীমানা কিন্তু এখন সম্পূর্ণ জলাশয়ের সাথে মিশে গেছে। অর্থাৎ এই পুকুরের যত মাছ আছে সব কিন্তু এপার ওপার হয়ে গেছে। আর এই তারা যেটুকু প্রতিরক্ষা দেওয়ার চেষ্টা করেছিল সেটিও কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি। অর্থাৎ এই ফিশারিজেরই যে 6টি পুকুর আছে, এই প্রত্যেকটি পুকুর কিন্তু বাদ উপচে মাছ সব বের হয়ে গেছে। কিন্তু মৎস্য অধিদপ্তর থেকে বলা হয়েছে যে প্রাথমিক সমীক্ষায় 450 কোটি টাকা মৎস্য খাতে ক্ষতি হয়েছে। কিন্তু যারা চাষি আছেন বা মৎস্য ব্যবসায়ী আছেন তারা বলছেন যে ভালোভাবে সমীক্ষা করে এই ক্ষতির পরিমাণ জানতে হবে, কারণ এর পরিমাণ প্রায় দ্বিগুণ হতে পারে। অন্যদিকে কৃষির যে ক্ষতির পরিমাণ সেটি কিন্তু কৃষি অধিদপ্তর বলছে যে প্রায় 850 কোটি টাকা। কৃষি অধিদপ্তরের যিনি পরিচালক আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি খাতে। অর্থাৎ আগামী মৌসুমের যে সবজিটি গত 3 মাস পরে পাওয়া যেত সেই সবজি কিন্তু এখন কোথাও নেই। আর ধানের বিষয়টি হচ্ছে একদম ধানের যে রোপণ করা বীজ, সেই বীজগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সামনের মৌসুমে কিন্তু কোনো ধান উঠতে পারবে না, সেটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে বলছেন যে বীজ সংকট রয়েছে। সব মিলিয়ে মৎস্য, কৃষি এবং অবকাঠামোগত পুরো খাতেই কিন্তু একটি বন্যার ধস নেমেছে। আর কুমিল্লায় কিন্তু এই ক্ষতচিহ্ন পানি নামার সাথে সাথে দেখা দিচ্ছে। তো একদিকে যেমন স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ আছে, অন্যদিকে অর্থনৈতিক ঝুঁকির দিকেও কিন্তু মানুষ ঝুঁকে যাচ্ছে। তো কুমিল্লার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তো এই ছিল আমার কাছে কুমিল্লার। তানভীর, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব ফেনীতে, সেখানে আছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ফেনীর অনেক এলাকা থেকেই তো পানি নেমে গেছে, কিন্তু দুর্গম এলাকাগুলোতে এরপরেও ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছে না, আমরা যেমনটি প্রতিবেদনে দেখছিলাম। তো প্রশাসন আসলে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে তাদের কাছে ত্রাণ, বিশুদ্ধ পানি বা ওষুধ পাঠানোর ক্ষেত্রে? বিভিন্ন নিম্নাঞ্চল থেকে কিছু পানি সরে গেছে। এখন আমি আছি দাগনভূঞারও আসলে ম্যাক্সিমাম এলাকায় কিন্তু এখন পানির তলে আছে, কারণ ফুলগাজী কুসুমের পানিগুলো সোনাগাজী পার হয়ে এখন দাগনভূঞা অঞ্চলগুলো এখন ডুবে আছে। আপনি যেটি বলছেন যে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে, দুর্গম এলাকায় আসলে ত্রাণগুলো আজকে থেকে কিছু কিছু জায়গায় পৌঁছতে যাচ্ছে। আবার দাগনভূঞাতে এখন আসলে ত্রাণগুলো পৌঁছতে কিছুটা ব্যাহত হচ্ছে, কারণ দাগনভূঞাতে এই মুহূর্তে অনেক জায়গায় বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, যার প্রেক্ষিতে বিভিন্ন জায়গার সাথে যে যোগাযোগ করে ত্রাণটা পৌঁছাবে সেই প্রক্রিয়াটা কিন্তু নেই। আর এখানে পানি হওয়ার কারণে এখন যে জিনিসটা দেখা দিয়েছে সেটি হচ্ছে শিশু, বৃদ্ধদের এবং পানিবাহিত রোগ সবচেয়ে বেশি দেখা দিয়েছে হচ্ছে চর্মরোগ এবং ডায়রিয়া জনিত যে সমস্যা। আমরা সকালেও দেখেছি সর্দি, কাশি, জ্বর এবং ডায়রিয়া জনিত যে সমস্ত রোগীরা আছে তারা কিন্তু বেশি পরিমাণ ভিড় করছে। সবচেয়ে বেশি আশঙ্কার কথা হচ্ছে এখানে কিন্তু হাতে কাটা রোগীগুলা আসছে বেশি, তাদেরকে আসলে প্রাথমিক সেবা দিচ্ছে। আর যাদেরকে অ্যান্টিভেনম দেওয়ার দরকার হয়ে পড়েছে তাদেরকে আসলে সেই অ্যান্টিভেনম দেওয়ার ব্যাপারেও কাজ করছে। আর সবচেয়ে যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ফেনী শহরের কিছু জায়গা যেমন সোনাপুর, তারপরে কুলাবাড়িয়ার যে আরামবাগ এলাকায়, সেই এলাকাগুলোতে যে শহরতলুর যে পানিগুলো আসলে এক ধরনের বিভিন্ন রং হয়ে গেছে, কালচে হয়ে গেছে এবং পানি থেকে এক ধরনের দুর্গন্ধ বেরোচ্ছে, যার প্রেক্ষিতে আশেপাশের মানুষজন আগে যে পানিতে আশেপাশে থাকলেও বসবাস করতে পারতো, এখন যে বসবাস করার চেয়ে অনুপযোগী হয়ে পড়েছে। তারা আসলে দুশ্চিন্তায় আছে, তারা আসলে চিন্তাগ্রস্ত আছে কখন এই পানিগুলো নামবে। পানিগুলো যতক্ষণ নামছে ততক্ষণ পর্যন্ত তারা আসলে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে। আপনি জানেন যে এইখানে নোয়াখালী মুসাফর ক্লোজারের একটি গেট ভেঙে গিয়েছে। এই গেট ভাঙার ফলে জোয়ারের পানি ছোট ফেনী নদী হয়ে এখন দাগনভূঞার দিকে প্রবেশ করছে। দাগনভূঞার পানি যেটা নামার কথা সেটি ওইভাবে নামছে না,
গ্যাপ ধরে আছে। এখন যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি। আর আপনি যে বলছিলেন দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে প্রশাসন, ছাত্র সমাজ এবং দুর্গম এলাকার লোকজন তাদের সাথে একটা ধরনের সমন্বয় করার তারা চেষ্টা করছে, জেলা পরিষদ আমাদেরকে জানিয়েছে। আর আপনাকে বলে রাখি যে ফেনীতে বন্যায় 17 জনের মৃত্যুর খবর তারা নিশ্চিত করেছে। তবে জি সমীর, আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। স্বাধীনতার 52 বছরেও দুর্যোগ কাটেনি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের। এক কর্মকর্তা ও এক অফিস সহকারী দিয়ে চলছে উপজেলার কার্যক্রম। এতে চলমান বন্যা ছাড়াও কোনো দুর্যোগেই প্রত্যাশা পূরণ করতে পারছে না তারা। সংকট কাটাতে জনবল নিয়োগ সহ আধুনিকায়নের দাবি করছেন দপ্তরটির কর্মকর্তারা। বড় বন্যার কবলে দেশ, দুর্গতদের উদ্ধার ও ত্রাণ দিতে কাজ করছে ছাত্র জনতা। তবে এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সবচেয়ে বেশি তৎপর থাকার কথা থাকলেও তাদেরই নেই ততটা সক্ষমতা। উপজেলা পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও অফিস সহকারী মিলে কর্মী মাত্র 2 জন। আর জেলা চলছে এক ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ও 6 কর্মী নিয়ে। অধিদপ্তরে মোট পদ 2710টি। 52 বছরে কর্মী বাড়ার বদলে বেশ কিছু পদ খালি। এমনকি ত্রাণ কার্য পরিচালনায় 495 উপজেলার একটিতেও নেই নিজস্ব গাড়ি। ওইটা স্টাফের অনেক সংকট আছে, আমাদের জনবলের অনেক সংকট আছে। এই ক্ষুদ্র জনবল নিয়ে আমাদের এখানে কাজ করা, আমাদের সেবা দেওয়া অনেক কষ্ট হয়ে যাচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 বাস্তবায়ন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি না হলে সংকটের সমাধান হবে না বলছেন অধিদপ্তর কর্মকর্তারাও। জেলার সংখ্যা বেড়েছে, উপজেলার সংখ্যা বেড়েছে, কিন্তু অদ্যাবধি আমাদের পদ সংখ্যাগুলো বা এই জনবল কাঠামোটাকে আপগ্রেড করা হয়নি। যথাযথভাবে ফাইল অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে যাওয়ার পর অজ্ঞাত কারণে সেখানে সেই ফাইলটি ঘুমিয়ে থাকে। সংকটের কথা স্বীকার করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ও। বলছে সংস্কারের কাজ শুরু হবে শিগগিরই, বাড়ানো হবে জনবলও। আমরা একটা রিভাইজ অর্গানোগ্রাম করেছি, আশা করি এটা ডিডিএম এর ক্ষেত্রে যেরকম মন্ত্রণালয়ের ক্ষেত্রেও সেরকম এই অর্গানোগ্রামটা আমরা অনুমোদন করাতে পারবো। সেক্ষেত্রে আমাদের জনবল এবং আমাদের যে হ্যান্ডস সেটি উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, অধিদপ্তর এবং মন্ত্রণালয় সব জায়গায় কিন্তু বাড়বে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযোগ, বিগত সরকারের সময় মন্ত্রণালয় উপেক্ষা করেছে অধিদপ্তরকে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাবারের অভাবে বাঁশের কোরল খেয়ে জীবনযাপন করছেন বান্দরবানের থানচি উপজেলার মিয়ানমারের সীমানা ঘেঁষা 10টি পাড়ার মানুষ। গত বছর বন্যায় জুমের ফলন ক্ষতিগ্রস্ত হওয়ায় পর্যাপ্ত ফসল পাননি তারা। বিষয়টি স্বীকার করে প্রশাসন বলছে খাদ্য সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবনের থানচি উপজেলার মেনহাকপাড়া, বুলুপাড়া, তাংখোপাড়া সহ 10টি পাড়ায় প্রায় 64টি পরিবারের বসবাস। জুম চাষ থেকে পরিবারগুলোর খাদ্যের যোগান আসে। গত বছর জুলাইয়ে বন্যার কারণে জুমের ফলনের ক্ষতি হওয়ায় সারা বছরে খাদ্য উৎপাদন করতে পারেনি তারা। এতে করে ঘরে নেই কোনো ধান ও চাল, হাতে নেই কোনো টাকা। গত মে মাস থেকে খাদ্যের অভাবে বাঁশকরল খেয়ে জীবন ধারণ করতে হচ্ছে তাদের। কিচ্ছু সরকার থেকে বিজিবি বলে বিজিএফ আর বয়স্ক ভাতা এগুলো কিচ্ছু পায় না। এদের অনেকের কষ্ট, খুবই অসহায়, মানে খাদ্য সহ সকল প্রকার সুযোগ সুবিধা চিকিৎসা থেকে বঞ্চিত। 10 পাড়া খুব অভাব সমস্যা আছে, বাসক্রুন সিদ্ধ করে খায়, কষ্ট করে এটা থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকার করেন, এলাকাটি দুর্গম হওয়ায় সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। আর জেলা প্রশাসন বলছে খাদ্য সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মোপাড়া, লিটরি, তারপর আছে আপনার হচ্ছে বুলুপাড়া, তাংখোপাড়া, এই সকল পাড়াগুলো সাধারণত নেটওয়ার্কহীন এবং একেবারে যোগাযোগ সহজ ওখানে করা যায় না। আমি এটা জানি, অবগত আছি। আমরা বৃহস্পতিবার ইউনোকে বলে দিয়েছি কি কি করণীয়, কি করবে, টোটালটাই সে কার্যক্রম নিয়েছে। থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের 10টি পাড়ায় 3 শতাধিক মানুষের বসবাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারায়ণগঞ্জের গাজীটার কারখানার নিচতলায় অভিযান চালিয়ে কোনো মরদেহের সন্ধান মেলেনি। ভেঙে পড়ার ঝুঁকি থাকায় ভবনের উপরের অংশে উদ্ধার অভিযান সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। সকালে ঝুঁকিপূর্ণ ভবনটি পরিদর্শন করেন বুয়েট সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক রাকিব আহসান ও ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের সহকারী পরিচালক আনোয়ারুল হক সহ একটি বিশেষজ্ঞ দল। তারা জানান, এর মধ্যে ভবনের 4র্থ থেকে 6ষ্ঠ তলার ছাদের অংশ ভেঙে পড়েছে, বাঁকা হয়ে পড়েছে বেশিরভাগ বিম।
ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে উল্লেখ করে উদ্ধার কাজ আপাতত সম্ভব নয় বলে জানান তারা। এদিকে তদন্ত কমিটির পক্ষ থেকে নিখোঁজদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রোববার রাত 10:30টার দিকে কারখানাটিতে আগুন লাগে। দীর্ঘ 21 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার ভোর থেকে দফায় দফায় বিভিন্ন সময় আগুন জ্বলে ওঠে ভবনটিতে। আগুনটা আসলে অনেক সময় ধরে জ্বলেছে, 2 দিনেরও বেশি, 3 দিন মতো জ্বলেছে এবং এখানে অনেক কেমিক্যাল ছিল, বিভিন্ন ধরনের কেমিক্যাল ছিল, যার ফলে এখানে তাপও অনেক বেশি তৈরি হয়েছে, যেটার চিহ্ন আসলে স্ট্রাকচারটা দেখলেই বোঝা যায়। বেসমেন্টটা চার্জ করা যাবে, এখানে হয়তো কম ঝুঁকিপূর্ণ, সেই আলোকে আমি আমার টিম সহ বেসমেন্টে আমি প্রবেশ করি। বেসমেন্টে প্রবেশ করে প্রত্যেকটা জায়গায় আমরা তন্ন করে খুঁজি, দেখি যে এখানে কোনো ভিকটিম বা কোনো রকম মানুষের দেহ অবশেষ পাওয়া যায় নাই। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। মিডিয়ানের টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।